নির্বাচনে প্রাধান্য পেয়েছে সংলাপে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় দ্রুত ইসি গঠন চাইল বিএনপি। রোডম্যাপের প্রস্তাবনা জামায়াতের। প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ। রূপপুর পারমাণবিক প্রকল্পের ব্যয় পর্যালোচনার পরামর্শ বিশেষজ্ঞদের। দুর্নীতি অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। স্ট্যান্ডার্ড থেকে বেশি দিছি, সেই বেশি কেউ খেয়ে হজম করতে পারবে না। শুধু রাষ্ট্র সেটাকে আইডেন্টিফাই করে ডিক্লিয়ারেশন দিতে হবে, আর সেই ডিক্লিয়ারেশনটা থাকলে আদালত থেকে আমরা আদায় করে নিতে পারবো। পার্বত্য এলাকায় স্বায়ত্তশাসন চায় ইউপিডিএফ। আলোচনায় বসতে চাইলে এক দেশে দুই আইন বাস্তবায়নের দাবি তুললেন মুখপাত্র। আদিবাসী হলে আইএলও কনভেনশন অনুসারে তাদের যে ভূমি অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকারটা দিতে হবে, সেটা মানে ইউএন সিগনেটরি দেশ হিসাবে স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে এটা। হ্যাঁ, সেরকমই। আরও বিধ্বংসী প্লাবন পরিস্থিতি। শেরপুরে 6 জনের মৃত্যু, পানিবন্দী 1.5 লাখের বেশি। ময়মনসিংহ নেত্রকোনায় বানের জলে ভাসছে শতাধিক গ্রাম। কেরানীগঞ্জে হোটেলের সিলিন্ডারে বেপরোয়া বাস ও ভ্যানের ধাক্কা, বিস্ফোরণ কেড়ে নিল 3 জনের প্রাণ, আহত ও দগ্ধ আরও 8। চট্টগ্রামে ডিমের বাজারে নৈরাজ্য, বেঁধে দেয়া দর মানছেন না পাইকারি বা খুচরা বিক্রেতারা। দোষারোপের খেলায় অসহায় ক্রেতা। শুধু মুখে একটা আইন পাস করে দিল, আইনটা পালন হচ্ছে কিনা। সরকার একরকম বলে, এখানে একরকম চলে। হাজার যারা কন্ট্রোল করে নিয়ম, তাদেরকে ধরা দরকার, তাই না? রাজস্ব খাতে স্থবিরতা, ধার করে দায় শোধের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। কর সংগ্রহ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ সকাল সবাইকে, স্বাগত, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আনুষ্ঠানিক সংলাপ শেষে দলটির মহাসচিব জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান তারা। বাতিল চেয়েছেন ইউনিয়ন পরিষদ। একই সাথে সরকারের মধ্যে যারা ছাত্র বিপ্লবের বিপক্ষে ছিল তাদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় ডক্টর ইউনূস বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। বিএনপিকে দিয়ে শুরু হলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। শনিবার নির্ধারিত সময়ের আগেই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক চলে প্রায় 1 ঘণ্টারও বেশি সময় ধরে। দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি নেতারা, যার লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করার কথা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন, যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। সংলাপে নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি দ্রুত বিভিন্ন খাতের সংস্কার কাজ শেষ করার দাবি জানায় বিএনপি। ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করার কথা বলেছে দলটি। বিচার চেয়েছে শেখ হাসিনা আমলে লুটপাট, দুর্নীতিবাজ আর গুম খুনের সঙ্গে জড়িতদের। অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে এসেছি। বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখা, দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিচারপতিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রীরা কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে তা তদন্তের দাবি জানানো হয়েছে। সেই সাথে বিদেশে বসে কেউ যাতে অপপ্রচার ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি। ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছেন,
ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট আর পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। অনুরোধ করা হয়েছে দাবিগুলো দ্রুত বিবেচনা করে কার্যকরী পদক্ষেপ নেয়ার। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সামগ্রিক প্রেক্ষাপটের পাশাপাশি বিএনপির নানা রকম উদ্বেগ উৎকণ্ঠার কথা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল। পাশাপাশি নেতাকর্মীদের নামে মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার সহ আরও নানা ইস্যুতে তাদের সঙ্গে কথা বলেছেন তারা। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির পর একে একে জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জামায়াতের আমির বলেন, নির্বাচনী সংস্কার বেশি গুরুত্বপূর্ণ, তবে সেই অজুহাতে সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না। গার্মেন্টস শিল্পে অসন্তোষ এবং দুর্গা পূজার নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সংস্কার জরুরি। বিএনপির সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামাত ইসলামীর সাথে, যেখানে জামাতের পক্ষে নেতৃত্ব দেন আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ চেয়েছে জামাত। আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি গঠিত 6 সংস্কার কমিশন নিয়ে সরকারের কাছে পরামর্শও তুলে ধরেন দলের নেতারা। এছাড়াও কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবনা দেন জামাতের আমির। তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। আলোচনা হয় গার্মেন্টস শ্রমিকদের পাওনা ও দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে। সংস্কার ও নির্বাচন ইস্যুতে প্রস্তাবনা তুলে ধরে গণতন্ত্র মঞ্চ। শিল্প এলাকায়, বিশেষ করে গার্মেন্টস এলাকায় যে অসন্তোষটা তৈরি করা হচ্ছে ওনাদের মতে, এগুলোর ব্যাপারে আমরা কি করছি সেটা বলছি। নির্বাচন ছাড়া মানে এটা সংস্কার ছাড়া নির্বাচন, দুটোকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর কিছু নেই। এই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার এবং গণতান্ত্রিক নির্বাচন, এগুলো সবই একে অপরের পরিপূরক। আগামী রোববার থেকে কমিশনের কাজ করবার কথা। কমিশনের মধ্যে এই আলাপ আলোচনাগুলো আসবে, যাতে তারা নতুন নির্বাচন কমিশন কিভাবে গঠন করে, ভোটার তালিকা কিভাবে হালনাগাদ করা যাবে। সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। আলোচনায় গুরুত্ব পায় দেশের চলমান পরিস্থিতি। বিভিন্ন যে সংস্কারের 6টি কমিটি করেছি, আমরা ধন্যবাদ জানিয়ে বলেছি। এর মধ্যে প্রধান হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সেটা আজকে থেকেই রাজনৈতিক দল সহ বিভিন্ন দলের সাথে, ব্যক্তিবর্গের সাথে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রোডম্যাপ ঘোষণা করতে হবে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল। টাকা পাচারকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাজ, এরা কিভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের বোধগম্য না। এটা জাতি কিন্তু এটা মানতে চায় না। পরে রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এবি পার্টি, খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদের নেতারা। নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি সংস্কারের বিভিন্ন রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। আমরা বলেছি গণহারে মামলা না করে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা যেতে পারে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।
সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান। রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে প্রয়োজনে আরও সংস্কার কমিশন করা হবে জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও বক্তব্য রাখেন। জানান, প্রশাসনের ভেতরে বাইরে ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা কাজ করেছে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। রাজনৈতিক সংলাপ চলমান প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলো এই সরকারের একটা অংশ, তাদের সাথে আলোচনা করেই রাষ্ট্র সংস্কারের কাজ করা হবে এমনটাও জানান তারা। ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে, যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। তো এখনই আমরা টাইমটা বলতে পারছি না। প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফেসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি খরচে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে বাংলাদেশ। এমনকি প্রতিবেশী ভারতের মতো একই প্রযুক্তি ব্যবহার করেও প্রতি ইউনিটে খরচ পড়ছে ৭৫% বেশি। এই ব্যয় পর্যালোচনার তাগিদ দিয়ে তার সংশোধনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এখনো যেসব কেনাকাটা বাকি তাতে স্বচ্ছতা নিশ্চিত এবং আগের অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার তাগিদ দিচ্ছেন তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনার রূপপুরে ১০৬২ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোজাটমের সাথে চুক্তি হয় ২০১৬ সালে। পরের বছর ২০১৭তে শুরু হয় নির্মাণ কাজ। পূর্ণ উৎপাদনে এলে এখান থেকে মিলবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের খরচ ১,৫৫,০০০ কোটি টাকারও বেশি। তার মানে প্রতি ইউনিটের কেন্দ্র নির্মাণে ব্যয় দাঁড়াচ্ছে ৬,৮৯,১৩০ কোটি টাকা। মূল প্রকল্পের বাইরে অবকাঠামো তৈরিতে খরচ আরও ২৪,৫০০ কোটি টাকা। এসব ব্যয় ভারতে নির্মিত একই প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় দ্বিগুণেরও বেশি। এখন তো সব কিছুই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, স্ট্যান্ডার্ড থেকে বেশি দিছি, সেই বেশি কেউ খেয়ে হজম করতে পারবে না। শুধু রাষ্ট্র সেটাকে আইডেন্টিফাই করে ডিক্লিয়ারেশন দিতে হবে, আর সেই ডিক্লিয়ারেশনটা থাকলে আদালত থেকে আমরা আদায় করে নিতে পারবো এবং আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে পারবো। আমার ভোক্তার স্বার্থ খর্ব করেছে সে এমন কোনো শক্তি আর এখন এই যুগে নেই যে তারা সেটা হজম করতে পারবে। প্রতি ইউনিটে নির্মাণ ব্যয়ের হিসাব করলে বাংলাদেশের চেয়ে বেশি খরচ হয় কেবল যুক্তরাজ্যে। এশিয়ার সব দেশ তো বটেই, এমনকি ফ্রান্স ও রাশিয়ার চেয়েও বাংলাদেশের নির্মাণ ব্যয় অনেক বেশি। এসব ব্যয় তাই খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো ভারতের উদাহরণ দেওয়া হয় তার থেকে অনেক বেশি ব্যয়বহুল ভাবে এখানে এটি করা হয়েছে, যেটা কোনো বিচারেই এটা তুলনীয় না। এবং সেখানে কি কারণে এই চুক্তিটি হয়েছে এবং সেখানে আমাদের কি পরিমাণ অপচয় হচ্ছে সেটা হয়তো রিভিউ করা যেতে পারে। বিভিন্ন দেশের যে এখানে ব্যয় হয়েছে সেগুলোর দিকে তাকালে এটা অস্বাভাবিক রকমের বেশি। তাহলে এইখানে যেটা বলছিলাম যে প্রথম যে কমিশনটা বিদ্যুৎ ক্ষেত্রে সেক্টরেরটাকে যে দেখবে, তদন্ত করবে, তাকে কিন্তু এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাও তাদেরকে এই প্রজেক্টটাও কিন্তু তাকে দেখতে হবে। সেখান থেকে দেখতে হবে যে আসলে কি হয়েছে, একদম সংখ্যা দরকার, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা দরকার। বিশাল এই প্রকল্পের ৯০% রাশিয়ার ঋণ। সেই ঋণ সুদসহ পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দাবি আদায়ে সরকারের অন্তর্বর্তী সময়কে মোক্ষম বিবেচনা করছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো। অধিকার বাস্তবায়নের প্রধান উপদেষ্টাকে চাপে রাখতে চাইছে তারা। যমুনা টেলিভিশনকে ইউপিডিএফ এর মুখপাত্র জানিয়েছেন, পার্বত্য এলাকায় স্বায়ত্তশাসন চান তারা। বলেন, বাঙালির পাশাপাশি শান্তিতে বসবাস করতে চায় পাহাড়িরা। সেজন্য এক দেশ দুই আইন প্রতিষ্ঠা করতে চান। খাগড়াছড়ি থেকে ফিরে আহমেদ রেজার রিপোর্ট, ছবি তুলেছেন লুৎফর রহমান। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ৩ জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা প্রায় ১৮.৫ লক্ষ। এর মধ্যে অর্ধেকের বেশি বাঙালি, ৯,২২,০০০। বাকি ৯,২০,০০০ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর।
মাঝে মধ্যে অস্থিরতা দেখা দিলেও দীর্ঘ সময় একসঙ্গে বসবাস এই পাহাড়ি বাঙালির। সম্প্রতি দেখা যাচ্ছে নানা ধরনের সংঘাত, সহিংসতা, যাতে উদ্বেগ বাড়ছে উভয় জনগোষ্ঠীর মাঝে। পাহাড়ি বাঙালি তো সংঘর্ষ হয়েছে, এখন ভয় লাগছে আর কি। ঘটনা যে হয়েছিল এখন মানে আমাদের পাহাড়ের একটা বই এখন ওই বাজারে মানে যেতে চাই না এখন এখন মানে পুরো গ্রামে মানে আতঙ্ক ছড়িয়ে পড়ছে আর কি। দেখছি এভাবে দেখিনি কোনোদিন, এরকম দেখিনি আগে। দেখলো আমাদের সামনে যে এভাবে কোনোদিন হয় নাই। এমন পরিস্থিতির কারণ জানতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর এক সমন্বয়কের সাথে যোগাযোগ করি আমরা। নিরাপত্তা কৌশল অবলম্বন করে তার কাছে পৌঁছাতে নির্দেশনা দিতে থাকেন অঙ্গ মারমা। খাগড়াছড়ি শহর থেকে পানছড়ি প্রায় 15 কিলোমিটার দূরে আমরা এসেছি। ইউপিডিএফ এর একজন প্রতিনিধি, তিনি আমাদের সাথে কথা বলবেন। আমরা যাচ্ছি এখনো ভিতরে এবং সেটি ছোটনালা ব্রিজ পার হয়ে। দীর্ঘ যাত্রা শেষে ইউপিডিএফ এর এই নেতার দেখা পাই আমরা। বললেন রাজনৈতিক কৌশল আর অধিকার বাস্তবায়নের জন্যই এই সময়টিতে সক্রিয় হয়েছেন তারা। এই আন্দোলন সংগ্রামটা যদি রূপ সর্বোচ্চ জায়গায় যায়, তাহলে তারা যদি সেরকম সরকারকে চাপ সৃষ্টি করতে পারে পার্বত্য চট্টগ্রামের চুক্তির বিষয়ে, পার্বত্য চট্টগ্রামের জনগণের রাজনৈতিক অধিকার বিষয়ে, তাহলে কিন্তু এই সরকার যেহেতু আন্দোলনের সংগ্রামের কারণে আসা সরকার, তাকে তো কিছু না কিছু বাস্তবায়ন করতে হবে। সেই দিক থেকে মনে হয় এইসব আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই মূলত ভিন্ন একটা জায়গায় পার্সপেক্টিভ তৈরি করে কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে। আইএলও কনভেনশন অনুযায়ী কোনো গোষ্ঠীকে আদিবাসী বলা হলে স্বায়ত্তশাসন দিতে হয় তাদের, যা বাংলাদেশের সংবিধান বহির্ভূত। এ বিষয়ে জানা আছে অঙ্গ মারমার। তবুও আদিবাসী শব্দকে এনজিও টার্ম উল্লেখ করে তিনি চাইলেন এক দেশে দুই আইন। সাধারণ জনগণ মনে করছে আদিবাসী হলে আইএলও কনভেনশন অনুসারে তাদের যে ভূমি অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকারটা দিতে হবে, সেটা মানে ইউএন সিগনেটরি দেশ হিসাবে স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে এটা। হ্যাঁ, সেরকমই। আপনি এক দেশের মধ্যে মানে দুই ধরনের আইন চান? আমাদেরও এটা একটা প্রতিষ্ঠান, যেটাকে আপনাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে, সাংবিধানে তৈরি করতে হবে। ইউপিডিএফ সমন্বয়কের দাবি, পাহাড়ি বাঙালির মধ্যে শান্তি চান তারা। দীর্ঘদিনের সম্প্রীতি ধরে রাখতে প্রয়োজনে বৈঠকেও বসতে চান সরকারের সাথে। এই বিষয়গুলো দেখেই আমার মনে হয় সমাধান। আহমেদ রেজা, যমুনা নিউজ, খাগড়াছড়ি। আরও ভয়াল রূপে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার প্লাবন পরিস্থিতি। বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবছে নতুন নতুন এলাকা। পানিবন্দী কয়েক লাখ মানুষ। শেরপুরে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে 3 দিন ধরে পানি ঢুকছে লোকালয়ে। অন্যান্য নদ নদীর পানিও ভাসিয়েছে জনপদ। ডুবেছে 5 উপজেলার অন্তত 20 ইউনিয়ন। পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বাড়িঘর ছেড়ে অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। একই চিত্র ময়মনসিংহে। বৃষ্টির সাথে উজানের ঢল। দর্শা ও নেতাই নদীর পানিতে ডুবছে নতুন নতুন এলাকা। 15টি ইউনিয়নের 80টি গ্রাম এরই মধ্যে প্লাবিত। দুর্ভোগে লাখো মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। বাড়ছে দুর্গতদের কষ্ট। প্রবল বর্ষণে গাছ উপড়ে বন্ধ ময়মনসিংহ হালুয়াঘাটে সড়ক যোগাযোগ। নেত্রকোনার অন্তত 20টি বেশি ইউনিয়ন বন্যাপ্লাবিত। প্লাবন চিত্র জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাব ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন শাহিদ। শাহিদ, গ্রামের পর গ্রাম তো পানিতে ডুবেছে, ভয়াবহ অবস্থা। দুর্গত এলাকার এখন কি অবস্থা আমাদেরকে জানাবেন। এখানকার বর্তমান অবস্থা যে কতটা ভয়াবহ সেটি এখানে যদি কেউ না আসে তাহলে আসলে বোঝানো সম্ভব নয়। কারণ এই সীমান্তবর্তী এলাকায় গারো পাহাড়ের ঢলের যে আগ্রাসী ভূমিকা তা আমরা নিজের চোখে এখানে দেখছি। একদম যে জায়গাতে কখনোই বানের পানি এসে পৌঁছায়নি, এবার সেখানেও এই আপনি দেখছেন ছবিতে, কিন্তু এর আগে কখনোই ছিল না। এবারই প্রথমবারের মতো তাদের বাড়িতে এইভাবে পানি উঠেছে। আমি আশপাশে যে এলাকাগুলো ঘুরেছি, এই মুহূর্তে আছি হালুয়াঘাটের গাগিনাপাড় এলাকায়। এখানে
উচিত পুকুরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু পারছেন না। সেই সাথে পোলট্রি ফার্ম, আমন ফসল সে তো আছেই, তার সাথে ভোগান্তি যেটি হয়েছে যে রান্নাঘরগুলো পর্যন্ত পানির নিচে চলে গেছে, যে কারণে এই এলাকার মানুষ যে কি খাবে, আসলে দুপুরের খাবার তারা খেতে পারবে কিনা, সকালেও খাবার জোটেনি অনেকের, এমন পরিস্থিতিতে আছে এই হালুয়াঘাটের মানুষ। তবে এই যে পানির যে বাড়ছে, প্রতিনিয়তই বাড়ছে, সেই সাথে বাড়ছে কিন্তু বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের কারণে আমি সকালে এখানে এসে পৌঁছেছি ভোর 6টার দিকে। তো বৃষ্টিপাতের এমন অবস্থা যে টানা বর্ষণ চলছে, তো পানি এবং টানা বর্ষণে নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে এই এলাকার গ্রামের মানুষদের। শাহিদ, ধন্যবাদ আপনাকে। এবার একটু শেরপুরে যেতে চাই, সেখানকার প্লাবন পরিস্থিতি জানাবেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, পরিস্থিতি তো আরও অবনতি হয়েছে, উদ্ধার তৎপরতার ত্রাণ বিতরণের কি অবস্থা? নাবিল, আপনি যেটি বলছিলেন আসলে জানেন আপনি, গত 3 দিনে পাহাড়ি ঢলে কিন্তু স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা এই শেরপুরে হয়ে গেল এবং প্রতিনিয়তই কিন্তু অবনতি হচ্ছে। আমি যদি আপনাকে একটু বলি, গতকাল সন্ধ্যায় কিন্তু 2 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত প্রায় 22টি ইউনিয়নের 1.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে এবং সেনাবাহিনী এবং বিজিপি কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। গতকালকে রাত পর্যন্ত সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং 6টি স্পিডবোটের মাধ্যমে অনেক দুর্গত মানুষকে তার আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে ঢলের পানিতে নালিতাবাড়ি শেরপুর সড়ক কিন্তু ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। এরকম বেশ কয়েকটি গ্রামীণ সড়কের অবস্থা কিন্তু শোচনীয়। আরেকটি বিষয় যদি আপনাকে বলে রাখি, নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। উজানে কিছুটা পানি কমলেও নিম্নাঞ্চলে বিশেষ করে শেরপুর সদর এলাকার গাজীর খামার এলাকায় কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। এটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না যে পানির কতটা ভয়াল রূপ। তবে যেভাবে বর্ষণ গত রাত থেকে অব্যাহত আছে, যদি এইভাবে বর্ষণ বাড়তে থাকে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির আরো অনেক ভয়াবহ অবস্থা হবে। সোহাগ। উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। ভারী বৃষ্টিতে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। 3 দিন ধরে পানিবন্দী মানুষ, বাড়ছে দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, ডিএনডি প্রজেক্টের খাল খনন করা হলেও দুর্বল সেচ পাম্পের কারণে সংকট কাটছে না। ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা এলাকা মিলে ডিএনডি সেচ প্রকল্প। এর মধ্যে রয়েছে ফতুল্লার লালপুর, গাবতলী, টাগারপাড়, আফাজনগর সহ বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টিতে 3 দিন ধরে জলাবদ্ধ এসব এলাকার কয়েক লাখ মানুষ। শিল্প কারখানার বর্জ্য বৃষ্টির পানিতে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ডিএনডি প্রজেক্টের খাল খনন করা হলেও ভেতরে অপেক্ষাকৃত নিচু এলাকার পানি নিষ্কাশন খাল পর্যন্ত যাচ্ছে না, ফলে এই দুর্ভোগ। সমস্ত ড্রেনের পানিগুলা এই লাইনে চলতেছে। বিভিন্ন এলাকার পানি, এটা সবচেয়ে ঠালা এলাকা, পানিটা জমে। একে তো রাস্তায় জলাবদ্ধতা থাকে, প্লাস রাস্তা ভাঙা। বা এরকম একটা অবস্থায় যদি একটা প্রেগনেন্ট মহিলা বা কোনো অসুস্থ ব্যক্তি থাকে, অ্যাম্বুলেন্স আসারও কোনো উপায় নেই, বা রাতে 12টা বাজে ব্যানগাড়ি পাবে কোথা থেকে। ডিএনডি বাঁধের ভিতরে এমনই নিচু এলাকা লালপুর ও পৌষা পুকুর পাড়। এই এলাকায় বছরের বেশিরভাগ সময়ে পানি জমে থাকে। ভারী বৃষ্টি হলে পুরো এলাকা 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে যায়। যে সেচ প্রকল্প আছে এটা সীমিত আকারে, যে পানি পরিমাণ জমে সেটা কভার করতে পারে না। সেচ প্রকল্প যেটা আছে ছোট মোটর, যার জন্য পানি ওই পাশে নিষ্কাশন করতে খুব কষ্ট হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনতে আসলে ড্রেন আমরা বেশ কয়েকবার পরিষ্কার করিয়েছি, তারপরও সেটা হয় নাই। আগে যে আমাদের নেতা আসছিল খালি খেলা হইব কইছে, কোনো কাজই হয়নি। প্রকল্পের কাজ দ্রুত শেষ করে জলাবদ্ধতা দূর করার দাবি জানিয়েছে ডিএনডিবাসী। আমিন বাবু, যমুনা নিউজ। বেপরোয়া বাস মুহূর্তেই কেড়ে নিল 3টি তাজা প্রাণ। শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জে ঘটল ভয়াবহ এই দুর্ঘটনা। বাসের ধাক্কায় ভ্যানগাড়ি উল্টে পড়ে হোটেলের সিলিন্ডারের ওপর। মুহূর্তেই ঘটে জোরালো বিস্ফোরণ। আগুনের লেলিহান শিখা ছড়ায় আশপাশের দোকানে। আহত ও দগ্ধ 8 জন হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে এই দুর্ঘটনা সেটি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। শনিবার সন্ধ্যা 7টা কেরানীগঞ্জের একটি খাবারের দোকানে ভয়াবহ আগুন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে দুর্ঘটনার সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রামেরাকান্দা বোর্ডিং এলাকায় নবাবগঞ্জগামী একটি বাস ধাক্কা দেয় সড়কে দাঁড়িয়ে থাকা ভ্যানকে। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি পাশে থাকা খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে যেয়ে পড়ে। মুহূর্তেই ঘটে বিস্ফোরণ। হোটেলের আগুন ছড়িয়ে যায় আশেপাশের দোকানগুলোয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যায় ঘটনাস্থলে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একটা বাস আইছে, বাসে ইয়া একটা ভ্যানের ধাক্কা দিচ্ছে, মানে ওভারটেক করতে যাই ভ্যানের ধাক্কা পড়ছে, ওই ভ্যান যাই পড়ছে মনে করেন, তাও পাশাই পড়ছে। তো ওইটার উপরে তেল ছিল না, ওই তেল পাইপ পাশাই পড়ে পরে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে গা। ঘটনাস্থলেই প্রাণ হারান হোটেলের 3 কর্মচারী। দগ্ধ ও আহত হন বেশ কয়েকজন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য সচেতনতার অভাবকেই দায়ী করছেন সাধারণ মানুষ। এখন অবস্থা মানে পুরো কঙ্কাল হয়ে গেছে, যেভাবে পুড়ে গেছে। এখন আমরা যে লাশটা শনাক্ত করে নেব, এটা আমরা চিনে নিতে পারতেছি না। নিহত 3 জনের মরদেহ স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে ডিমের বাজারে চলছে রীতিমতো নৈরাজ্য। সরকারের বেঁধে দেয়া দর মানছেন না বিক্রেতারা। পাইকারি ও খুচরা সব জায়গায় উপেক্ষিত নির্দেশনা, বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ পরিস্থিতির জন্য প্রশাসনের তদারকির অভাবকে দুষছেন ভোক্তারা। পাইকারিতে 11 টাকা 1 পয়সা দরে প্রতিটি ডিম বিক্রির সরকারি নির্দেশনা থাকলেও চট্টগ্রামের পাহাড়তলির এসব আড়তে বিক্রি হচ্ছে 13 টাকা দরে। এজন্য খামারিদের দুষছেন আড়তদাররা। তাদের দাবি, উৎপাদকের কাছ থেকে বেশি দামে ডিম কিনতে হচ্ছে, তাই বিক্রিও করতে হচ্ছে বাড়তি দরে। সরকার দেখ, ওনারা অনেক ডিম দিয়ে যাক, আমরা ওনাদের নির্ধারিত মূল্যে বিক্রি করবো, সমস্যাটা অনেক। সরকারে যে রেটটা দিচ্ছে এখানে আমরা ওই রেটটা এখনো পাই নাই। আমরা যদি ওই রেট পেতাম তাহলে অবশ্যই আমরা ওই রেটে বিক্রি করবো। আজকে 1330 টাকা ডিম কিনে হয়েছে বর্তমানে, তাহলে ডিম একটা বেচবো কত করে, খাইবো কত করে? মানুষে সবাই বলে যে সরকারের রেট। আমাদের তো লস ভাই, আমাদের এখন কখনো রকম গায়ে ব্যয় থাকুন, মানে ব্যবসা টিকি এখন কখনো আমরা টিকি আছে, আমাদের লাভ নেই। সরকারি নির্দেশনা উপেক্ষিত খুচরা বাজারেও বেঁধে দেওয়া 11 টাকা 87 পয়সার পরিবর্তে চট্টগ্রামে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকায়। তদারকি না থাকায় অসাধু বিক্রেতারা সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। ওনাদের মর্জি ওনারাও বাড়াতেছে, ওনাদের মর্জি ওরা নিচে নামাইতেছে। কাকে কি বলবেন? আগে যেরকমের কিনছি এখন সেরকমের কিনি না। আগে যখন 1 ডজন কিনতাম, এখন হয়তো 1 আলি কিনি। মনিটরিং লাগবে। আর শুধু মুখে একটা আইন পাস করে দিল, আইনটা পালন হচ্ছে কিনা। সরকার একরকম বলে, এখানে একরকম চলে, যার কারণে সরকারের মনিটরিং অবশ্যই দরকার আছে। বাজার যারা কন্ট্রোল করে নিয়ম তাদেরকে ধরা দরকার, তাই না? হ্যাঁ, ওই সিন্ডিকেটটাই তো ভাঙতে হবে। সরকারের বেঁধে দেওয়া দাম না মানা, কৃত্রিম মূল্যবৃদ্ধি সহ নানা অনিয়মের পরও ডিমের বাজারে প্রশাসনের তদারকি নেই। এটার থেকে যদি ব্যত্যয় ঘটায় তাহলে অবশ্যই এটা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং আমরা কিন্তু এই ব্যাপারে কাজ করছি। আমরা উপজেলা প্রশাসনের সাথে মিলে আমরা সেই বিষয়গুলো দেখতেছি এবং জরিমানাও করতেছি। আমরা জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চাহিদা বাড়লেও নেই অর্থের যোগান, অভ্যন্তরীণ আয়ে নেই সুখবর। বিগত সরকারের দুর্বল ব্যবস্থাপনায় রাজস্ব খাতে তৈরি হয়েছে স্থবিরতা। সুউচ্চ রাজস্ব ভবন নির্মাণ আর নানামুখী উদ্যোগ নেওয়ার কথা বলা হয় বারবার, তবে রাজস্ব আদায়ে সে একই তিমিরে ছিল এনবিআর। জুলাই আগস্টের অস্থিরতায় মেলেনি কাঙ্ক্ষিত রাজস্ব। ঋণ করে দায় পরিশোধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে দীর্ঘমেয়াদী চাহিদা পূরণে রাজস্ব আয় বৃদ্ধির বিকল্প নেই। চাঙ্গা হয়নি ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্যেও মন্দ অবস্থা। স্বস্তিদায়ক হয়নি সার্বিক পরিস্থিতি। এমন অবস্থায় তীব্র হয়েছে আর্থিক টানাপোড়েন, সংস্কার উদ্যোগ চালিয়ে নেওয়া এবং দায় পরিশোধে বাড়ছে চাপ। কিন্তু কোথা থেকে মিলবে অর্থের যোগান? অভ্যন্তরীণ উৎস অর্থাৎ রাজস্ব খাত থেকে যে আয় হয় তা দিয়েই মূলত অর্থের যোগান দেয় সরকার। কিন্তু সংকটকালীন সময়ে রাজস্ব আয়ে স্বস্তির খবর নেই। গেল জুলাই আগস্ট 2 মাসে লক্ষ্যের চেয়ে ঘাটতি 15,000 কোটি টাকা। আগের বছরের একই সময়ের চেয়ে 5,500 কোটি টাকা কম এসেছে রাজস্ব। আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং কাস্টমস সব খাতের রাজস্ব আয়ে হয়েছে ছন্দপতন। অভ্যন্তরীণ রাজস্ব আদায় পরিস্থিতি তাতে সহসা অনেক উল্লম্ফন হবে এটি মনে হয় না, কারণ আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে খুব বড় চাঞ্চল্য দেখতে পাচ্ছি না। ফলে সরকারের যে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ভ্যাট আদায়, বর্ণনা আদায়, সেটা তেমন গতিবৃদ্ধি হয়নি। আমার ধারণা আগামী মাসগুলোতেও এটি চলতে পারে, কারণ এক ধরনের অনিশ্চয়তা
অনিশ্চয়তা এখনও রয়ে গিয়েছে। অর্থনীতিকে সচল করতে পারেন তাহলে কিন্তু এই যে আপনার যে অভ্যন্তরীণ রেভিনিউ জেনারেশন এটাও কিন্তু গতিশীল হবে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে রেভিনিউ কালেকশনটাকে দুর্নীতিমুক্ত করা। সুযোগ থাকলেও বিগত সরকারের সময়ে রাজস্ব আদায় বাড়াতে কার্যকর তেমন পদক্ষেপ ছিল না। এনবিআর এর সাবেক চেয়ারম্যান দীর্ঘদিন একই পদে বসে বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছেন অবৈধ সুযোগ। করফাকি দূর করা গেলে আদায় বাড়ানো সম্ভব দ্বিগুণ। বাংলাদেশে যারা কোটিপতি বলা হয়ে থাকে এই ধরনের পরিবারগুলোর কোটিপতি আয়ের ক্ষেত্রে অন্তত ৬৭% যারা কর দেন না। এই যে 2/3 কর জালের বাইরে রয়ে গিয়েছেন, মূলত যারা কিনা শহরাঞ্চলের বাইরে, তাদেরকে কর জালে আনাটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত। $470 কোটি ঋণ দিয়ে রাজস্ব খাত সংস্কারের শর্ত দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। দুটি শর্ত পালনে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয় ঋণদাতা এই সংস্থা। নতুন $300 কোটি ঋণের ক্ষেত্রে রাজস্ব খাতের সংস্কার চায় IMF। সুশাসনের ঘাটতিটাকে এটাকে আমাদেরকে এই বিশেষ করে ঋণ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে একটা এমন ব্যবস্থা নিতে হবে, তদারকি ব্যবস্থা থেকে জোর করতে হবে। আমাদের যদি সদিচ্ছা থাকে এবং আমরা যদি সকলে মিলে সঠিকভাবে এগোতে পারি তাহলে এটা সম্ভব। পরিবর্তিত অবস্থায় সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে এনবিআর। লম্বা সময় লাগুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের আইটি সিস্টেমটা হবে ওয়ার্ল্ড ক্লাস। আমরা যদি ওই ধরনের একটা অটোমেশন শুরু করতে পারি যেখানে অনেকগুলো মডিউল থাকবে, আমরা ধীরে ধীরে যেগুলো খুব সহজে করা যায় সেগুলো দ্রুততম সময়ে করলাম, যেগুলো করতে ফেজ ওয়াইজ লাগবে সেগুলো ফেজ ওয়াইজ করলাম। চলতি 2024-25 অর্থ বছরে এনবিআরকে আদায় লক্ষ্য দেওয়া হয় $4,80,000 কোটি টাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীতে চরমে পানি উন্নয়ন বোর্ড আর এজিইডির সমন্বয়হীনতা। একটি সড়কের ইট তুলে নিচ্ছে স্থানীয়রা। অভিযোগ, পাকা রাস্তার উপর মাটি ফেলে সংস্কার করায় এ সমস্যা। ভোগান্তি দূর করতে দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বেড়িবাঁধ সড়ক এটি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ অংশ। ভোগান্তিতে অন্তত 20,000 মানুষ। সম্প্রতি ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ইটের সোলিংয়ের ওপর মাটি ফেলেই শুরু হয় কর্মযজ্ঞ। স্থানীয়দের অভিমত, যেহেতু মাটি ফেলে তৈরি করা হচ্ছে রাস্তা, তাই দরকার নেই নিচের ইটগুলোর। এমন ধারণা থেকে রাস্তা খুঁড়ে ইট সুরকি তুলে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। অভিযোগ রয়েছে ইউপি সদস্য মিলন মিয়ার নির্দেশে চলছে এমন কর্মকাণ্ড। আগে পাকা রাস্তা অটো চলতে, এখন তো বন্যায় রাস্তা নিয়ে গেছে, অটো চলবে কত করে, মানুষ চলতে পারে না। মানে অনেক মানুষই কাজল নেওয়ার লোক নিয়েছে, এখন আমার গাইতে যাইতে খুব কষ্ট হইতে আছে। বাধা দেওয়ার মালিক হইলে যাইয়া মেম্বারই জনগণের দিয়ে দেবে। অভিযোগের বিষয় অস্বীকার করেছেন ইউপি সদস্য মিলন। তার দাবি, নিষেধ সত্ত্বেও ইট তুলে নিয়ে যাচ্ছে গ্রামের কিছু মানুষ। আমি তো এই মতো আসছি, আমার তো আমি সবাই মানা করছি, আর তো বেকুয়া দিক গেছি, সবাই মানা করছি, আর দেখো শুনুন, এটা আমার কাছে আমি করছি, ঠিক আছে। এমন ঘটনার জন্য সরকারি সংস্থাগুলোর দায়িত্বে অবহেলা ও সমন্বয়হীনতাকে দায়ী করছে সুশীল সমাজ। তবে দপ্তর দুটি একে অপরকে দুষছে। উচিত ছিল পানি উন্নয়ন বোর্ডের আমাদের কাছে চিঠি দিয়ে অবহিত করা বা অথবা ফোনে অবহিত করা, ভাই আমরা এই রাস্তাটা সংস্কার করব, এখানে আপনাদের পাকা অংশের কিছু মালামাল আছে, এটা একটু অপসারণ করে নিয়ে যান, তখন আমরা সেটা ব্যবস্থা নিতাম। প্রায় 1 যুগ আগে কচা নদীর তীরে ধনখালী ও কালীচান্না গ্রামের প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এর কিছুদিন পর বেড়িবাঁধের 8 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে এলজিইডি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।